শদিও বছর পুরনো একটা গল্প আছে। পাহাড়ের কোলে একটা শান্তিপূর্ণ গ্রাম বসবাস করত, যেখানে জীবন সরলতা আর পরিশ্রমের সাহায্যে চলত। এই গ্রামেই দুই বন্ধু জামাল আর শামাল থাকত। দুজনেই সারাদিন কঠোর পরিশ্রম করত, কখনো খেতে হাল চালাতো, কখনো পাথর ভাঙত, আর সন্ধ্যা নামতে নামতেই ক্লান্ত হয়ে ঘরে ফিরত। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে দূর কোথাও একটা শহর আছে, যাকে লোকে শহর নাপুরসান বলে। বলা হতো যে সেখানে প্রতিটি জিনিস একই টাকায় মেলে, সস্তা হোক বা দামি, দাম সবসময় 1 টাকা। এটা শুনে জামাল আর শামালের মনে ঝড় উঠল। তারা ভাবতে লাগলো যে যদি এটা সত্যি হয়, তাহলে সেখানে থেকে তারা এত সঞ্চয় করতে পারবে যে চিরকালের জন্য দৈনিক রোজগারের চিন্তা থেকে মুক্ত হয়ে যাবে। লোভ আর আকাঙ্ক্ষা তাদের অস্থির করে তুলল। কিন্তু যাওয়ার আগে তারা গ্রামের বৃদ্ধদের সাথে পরামর্শ করল। বৃদ্ধদের মুখে ভয়ের ছায়া দেখা গেল। তারা কঠোরভাবে নিষেধ করে বলল যে শহর নাপুরসান যাওয়া জীবনকে মৃত্যুর হাতে তুলে দেওয়ার সমান, কারণ সেখানে যাওয়া কেউ কখনো ফিরে আসে না। কিন্তু দুই বন্ধু একজন অপরজনের দিকে তাকিয়ে বলল, যদি আমরা কারো খারাপ করিনি, তাহলে আমাদের খারাপ কেন হবে? ভাগ্য পরীক্ষা করতে কি ক্ষতি আছে? এই সাহস নিয়ে তারা গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। পরের দিন শামাল আর জামাল ভোরবেলায় রওনা হলো এবং 2 দিন ধরে কঠিন পাহাড়ি পথ, পাথুরে ঢালু আর জঙ্গল পেরিয়ে গেল। ক্লান্ত কিন্তু আশায় ভরা এই দুজন অবশেষে 3য় দিনে শহর নাপুরসানের দরজায় পৌঁছালো। বৃদ্ধদের কথা তাদের মনে খচখচ করত এবং তারা মনে মনে ভাবত যে আসলে ভিতরে কি আছে, যার জন্য লোকে এখানে আসতে ভয় পায়। জামাল আর শামাল শহর নাপুরসানে প্রবেশ করল, তো দরজার কাছে তাদের একজন বৃদ্ধ দেখা গেল। দুজনেই ভদ্রভাবে সালাম দিয়ে জিজ্ঞেস করল, বাবাজি, কি আপনি আমাদের বলতে পারেন যে এখানে থাকার আর কাজ করার কি নিয়মকানুন আছে? বাবাজি, যিনি এই শহরেরই বাসিন্দা ছিলেন, কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, বেটা, এখানে যা করার করো, কিন্তু মনে রেখো প্রতি পদক্ষেপ ভেবে চিন্তে রাখতে হবে, নইলে পরে অনুতাপ করতে হবে। এখানে ডাকু আর সৎ লোককে একই শাস্তি দেওয়া হয়। এটা শুনে দুই বন্ধুর মনে একটা হালকা ভয়ের ঢেউ দৌগে গেল, কিন্তু লোভ আর কৌতূহলের নেশা প্রবল থাকল। তারা একে অপরের দিকে তাকিয়ে বলল, চলো প্রথমে শহরটা দেখি, তারপর কাজ আর খাওয়ার ব্যবস্থা করি। যেই তারা শহরের ভিতরে প্রবেশ করল, তাদের চোখ আশ্চর্যে খুলে গেল। চারদিকে উৎসবের পরিবেশ ছিল, দোকানগুলো আলোয় ঝলমল করছিল, বাজারে রঙিন কাপড় আর দামি জিনিসের স্তূপ পড়েছিল। চারদিকে লোক হাসতে হাসতে কেনাকাটা করতে দেখা যাচ্ছিল। জামাল আর শামাল, যারা পাহাড়ি এলাকার সাধারণ লোক ছিল, এসব দৃশ্য দেখে এমন অনুভব করছিল যেন কোনো জান্নাতে এসে পড়েছে। তীব্র ক্ষুধায় জামাল আর শামাল একটা হোটেলে প্রবেশ করল। ভিতরে হালকা সুবাস ছড়িয়েছিল, যা তাদের পেটের আগুনকে আরও বাড়িয়ে তুলছিল। জামাল এগিয়ে গিয়ে হোটেলওয়ালাকে জিজ্ঞেস করল, ভাইজান, মাংস কত টাকার? আর গোস্ত? হোটেলওয়ালা হেসে বলল, দুটোই 1 টাকার, 2 পা মিলবে। এটা শুনে দুই বন্ধু একজন অপরজনের দিকে অদ্ভুত চোখে তাকিয়ে তারপর হেসে ফেলল। শামাল বলল, ঠিক আছে ভাই, মাংস নিয়ে এসো, কিন্তু সাথে পানি আর সালাদও নিয়ে এসো। কিছুক্ষণ পর খাবারের থালায় ভাপ উঠতে থাকা তরকারি, রুটি, সালাদ আর পানি এসে গেল। দুজনে খাওয়া শুরু করল, কিন্তু তরকারিতে লবণ কম পড়েছিল। শামাল ডেকে বলল, ভাই সাহেব, একটু লবণও নিয়ে এসো। লবণ এসে গেল। দুজনে তরকারিতে মিশিয়ে মজা করে খেতে লাগল। পেট ভরার পর পানি খেল, সালাদ শেষ করল এবং সন্তুষ্ট হয়ে উঠে হিসাব দিতে লাগল। জামাল পকেট থেকে 1 টাকা বের করে বলল, এই নাও ভাই 1 টাকা। কিন্তু হোটেলওয়ালা হেসে বলল, জনাব, আপনাদের হয়ে গেছে 5 টাকা। জামাল অবাক হয়ে বলতে লাগল, 5 টাকা কিসের? আমরা তো 1 টাকার খাবার খেয়েছি। হোটেলওয়ালা হেসে বলল, ভাই সাহেব, 1 টাকার মাংস, 1 টাকার পানি, 1 টাকার রুটি, 1 টাকার সালাদ আর 1 টাকার সেই জায়গা যেখানে আপনারা বসেছিলেন। এটা শুনে দুজনে ঝগড়া করার পরিবর্তে বাস্তবতা মেনে নিল এবং একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। সত্যি, এটা শহর নাপুরসান। হিসাব মিটিয়ে তারা হোটেল থেকে বেরিয়ে শহরের গলিতে এগিয়ে যেতে লাগল। কিছুদূর যাওয়ার পর তাদের খবর মিলল যে একজন লোক মজুর খুঁজছে। দুজনেই তৎক্ষণাৎ তার কাছে পৌঁছাল। শামাল এগিয়ে গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করল, ভাই সাহেব, সত্যিই কি আপনার কোনো মজুরের দরকার? সেই লোক, যিনি মালিক মনে হচ্ছিল, তৎক্ষণাৎ বলল, হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কে পরিশ্রম করতে চায়? জামাল আর শামাল একসাথে বলল, আমরা আছি জনাব। মালিক সন্তুষ্ট হয়ে মাথা নাড়ল এবং বলল, ঠিক আছে, দুজনকেই রেখে নিচ্ছি।
এভাবে দুই বন্ধু খুশি খুশি কাজে লেগে গেল। জামালকে বাগানের এবং মালির কাজ দেওয়া হলো, আর সামালকে পাথর ভাঙার কঠিন এবং বিপজ্জনক কাজ দেওয়া হলো। যদিও সামালের কাজ অনেক কঠিন ছিল, কিন্তু সে মনে মনে খুশি ছিল যে এই কঠোর পরিশ্রম হয়তো আরও বেশি লাভ দেবে। আর জামাল ভাবছিল যে মালির হালকা কাজ হলে মজুরিও কম মিলবে। এভাবে দেখতে দেখতে 1 মাস কেটে গেল। দুজনেই দিন রাত পরিশ্রম করল। জামাল বাগান সাজালো, গাছ লাগালো এবং পানি দিল, আর সামাল জ্বলন্ত রোদে পাথর ভেঙে ঘাম ঝরালো। অবশেষে সেই দিন এসে পৌঁছালো যখন মজুরির হিসাব হওয়ার কথা। জামাল আর সামাল একসাথে মালিকের কাছে গেল এবং মজুরি দাবি করল। মালিক থলি খুলল এবং দুজনকে সমান টাকা দিয়ে দিল। এটা দেখে সামালের কপালে ভাঁজ পড়ল। সে রাগে বলল, মালিক, আমি কঠিন এবং বিপজ্জনক কাজ করেছি। আমার হক যে আমাকে বেশি টাকা দেওয়া হয়। মালিক হেসে উদাসীন স্বরে উত্তর দিল, সামাল ভাইয়া, এটা শহর নাপুরসান, এখানে এমনই হয়। এটা শুনে সামালের রাগ আরও বাড়ল, কিন্তু সে টাকা নিয়ে চুপচাপ বাইরে এসে গেল। রাস্তায় সে জামালকে বলল, ভাই, আমার ধৈর্য শেষ হয়ে গেছে, আমি এখানে আর থাকতে পারবো না, আমি ফিরে যাচ্ছি। এই বলে সামাল সেখান থেকে রওনা হয়ে গেল, আর জামাল শহরে থেকে গেল, মনে এই ভেবে যে হয়তো ভাগ্যের দরজা এখনও তার জন্য খুলতে পারে। সময় কেটে যেতে লাগল এবং জামাল তার জীবনে সন্তুষ্ট ছিল, কিন্তু মনের কোনো কোণে বৃদ্ধদের কথা খোঁচা দিত যে শহর নাপুরসান যাওয়া মৃত্যুর সমান। সে বারবার ভাবত, এখানে তো সব ঠিক আছে, হয়তো বৃদ্ধদের কেউ ভুল কথা বলেছে। হ্যাঁ, একটু আধটু ওঠানামা তো সর্বত্র হয়, এখানেও হলো তো কি হয়েছে। এই ভেবে সে সন্তুষ্ট হয়ে তার জীবন কাটাতে লাগল। কিছু সময় পর শহর নাপুরসানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। শহরের বাদশাহের দরবারে একটা মামলা আনা হলো। হয়েছে এমন যে 4 জন ডাকু কোনো ধনী লোকের বাড়িতে ডাকাতি করতে গিয়েছিল। রাতের অন্ধকারে তারা দেয়াল টপকাতে লাগল, কিন্তু দেয়াল হঠাৎ পড়ে গেল এবং তার নিচে চাপা পড়ে একজন ডাকু সঙ্গে সঙ্গে মারা গেল। বাকি 3 ডাকু ধরা পড়ল এবং বাদশার সামনে দাঁড়িয়ে ফরিয়াদ করতে লাগল, বাদশাহ সালামত, আমরা তো সাধারণ নিয়ম অনুযায়ী ঠিকঠাক ডাকাতি করতে গিয়েছিলাম, কিন্তু এই লোকের দেয়ালের জন্য আমাদের সঙ্গী আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আমাদের ন্যায় বিচার দেওয়া হোক, কারণ এটা শহর নাপুরসান ছিল, তাই ডাকাতির উপর কোনো প্রশ্ন হলো না। বাদশাহ তৎক্ষণাৎ হুকুম দিলেন যে বাড়ির মালিককে হাজির করা হোক। মালিক আসতেই বাদশাহ রাগে বললেন, একে ফাঁসিতে ঝুলিয়ে দাও, এর দেয়ালের জন্য একটা বেচারা ডাকু মারা গেল। মালিক কাকুতি করে বলল, বাদশাহ সালামত, এটা আমার অপরাধ তো নয়। বাদশাহ তীক্ষ্ণ স্বরে জিজ্ঞেস করলেন, তাহলে কার অপরাধ? মালিক তৎক্ষণাৎ উত্তর দিল, এটা সেই রাজমিস্ত্রির অপরাধ যে দেয়াল বানিয়েছিল, সে ভুল এবং দুর্বল দেয়াল বানিয়েছে। বাদশার মুখ রাগে লাল হয়ে গেল এবং হুকুম দিলেন, রাজমিস্ত্রিকে শিগগির হাজির করো। কিছু সময় পর রাজমিস্ত্রি দরবারে আনা হলো। বাদশাহ ধমকে বললেন, এসো অজ্ঞলোক, যদি তোমার দেয়াল বানানোর উপায় জানা না থাকে তাহলে বানাতে কেন? দেখো, একটা ডাকু মারা গেল তোমার দেয়ালের জন্য। রাজমিস্ত্রি হাত জোর করে বলল, বাদশাহ সালামত, এটা আমার অপরাধ নয়, আমি তো পুরনো রাজমিস্ত্রি, আমার কাজ তো শুধু দেয়াল গাঁথা। গাড়া এবং মাটি তো মজুর বানিয়েছিল, যদি দেয়াল পড়ে থাকে তাহলে দোষ মজুরের, সে গাড়া ঠিকমতো বানায়নি, নইলে আমার কাজ নিখুঁত ছিল। বাদশাহ রাগে বললেন, তাহলে মজুরকে ডাকো, এই সব কিছু তারই। কিছু সময় পর মজুরকে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশাহ তৎক্ষণাৎ হুকুম দিলেন, তাকে তৎক্ষণাৎ ফাঁসিতে ঝুলিয়ে দাও, সব দোষ এই জালিমের। মজুর কাঁপতে কাঁপতে বলল, বাদশাহ সালামত, কিসের ফাঁসি? আমি তো কেবল একজন মজুর, আমার কি ভুল? আল্লাহকে ভয় করুন বাদশাহ সালামত। বাদশার রাগ আরও বাড়ল এবং তিনি তীক্ষ্ণ স্বরে বললেন, তাহলে দোষ কার? মজুর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বাদশাহ সালামত, আমি আপনাকে সত্যি বলছি, যখন আমি কাদা বানাচ্ছিলাম তখন হঠাৎ একটা সুন্দরী মেয়ে যে অনেক বেশি গয়না পরেছিল আমার সামনে দিয়ে যাচ্ছিল। আমি তাকে দেখলাম এবং ভাবতে লাগলাম যে যদি এই গয়নাগুলো আমার হতো তাহলে হয়তো আজ আমাকে মজুরি করতে হতো না। এই চিন্তায় মগ্ন হয়ে আমি কাদা বানানোয় অমনোযোগী হয়ে ভুল করে ফেললাম, যার জন্য দেয়াল দুর্বল হয়ে গেল এবং সেটা পড়ে গেল। বাদশাহ সালামত, আমি কখনো আমার কাজে অসাধুতা করি না, কিন্তু এই মেয়ের জন্য আমার থেকে ভুল হয়ে গেল। বাদশাহ মজুরের দিকে মনোযোগ দিয়ে তাকালেন এবং তারপর বললেন, তুমি সত্যি বলছো কি সত্যিই গাড়া এবং কাদা তুমি সেই মেয়ের জন্য খারাপ বানিয়েছিলে? মজুর তৎক্ষণাৎ উত্তর দিল, হ্যাঁ বাদশাহ সালামত, আমি মিথ্যে কেন বলবো? বাদশাহ রাগে বললেন, তাহলে সময় নষ্ট না করে এই মেয়েকে তৎক্ষণাৎ হাজির করো। বাদশার এই কথা শুনে দরবারে একটা সাড়া পড়ে গেল, সবাই একে অপরের দিকে তাকাতে লাগল। তাই বাদশার হুকুমে তৎক্ষণাৎ সেই মেয়েকে দরবারে তলব করা হলো। কিছু সময় পর মেয়েকে দরবারে হাজির করা হলো। বাদশাহ কঠোর স্বরে বললেন, এটা কি ব্যাপার? তোমার জন্য। মজুর তার কাজ খারাপ করেছে, দেয়াল পড়েছে এবং ডাকুর প্রাণ গেছে। মেয়ে লজ্জায় বলল।
বাদশাহ সালামত, এতে আমার কি দোষ? আমি তো কেবল আমার গয়নায় মগ্ন হয়ে যাচ্ছিলাম। বাদশাহ মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললেন, তাহলে কার দোষ যদি তোমার না? মেয়ে বলল, বাদশাহ সালামত, দোষ সেই স্বর্ণকারের, যে গয়নাগুলো এত সুন্দর বানিয়েছে। বাদশার মুখ লাল হয়ে গেল এবং তিনি রাগে বললেন, তাহলে এটা কি কঠিন কাজ? চলো, স্বর্ণকারকেই ডাকো। কিছু সময় পর স্বর্ণকারকে দরবারে হাজির করা হলো। বাদশাহ দরবার বন্ধ করে বললেন, এরপর আর কারো কথা শুনব না। ব্যাস, এটাই শেষ ব্যক্তি যে আসল অপরাধী। আরও সমস্যা সৃষ্টি করার দরকার নেই। সব দোষ এই অজ্ঞ লোকের। যদি এ গয়না সাধারণ বানাতো তাহলে সেই মহিলা এই গয়না কিনত না। যদি সে গয়না না কিনত তাহলে মজুরের চিন্তা খারাপ হতো না, এবং যদি মজুর কাদা ভালো বানাতো তাহলে দেয়াল না পড়ত এবং সেই বেচারার ডাকুর প্রাণও যেত না। সে আজ আমাদের সাথে জীবিত দাঁড়িয়ে থাকত। এই বলে বাদশাহ ফয়সালা শোনালেন, স্বর্ণকারকে তৎক্ষণাৎ ফাঁসি দেওয়া হোক। স্বর্ণকার চিৎকার করে বলল, বাদশাহ সালামত, এতে আমার কি দোষ? এটা তো নির্জলা অত্যাচার। কিন্তু বাদশাহ তার একটা কথাও শুনলেন না এবং স্বর্ণকারকে চূড়ান্ত অপরাধী ঠাউরালেন। পরের দিন স্বর্ণকারকে ফাঁসির জন্য আনা হলো। দরবারে ভিড় জমে গিয়েছিল। জল্লাদ স্বর্ণকারকে তক্তায় চড়ালো এবং তার গলায় ফাঁসি লাগিয়ে দিল। সবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কিন্তু যেই ফাঁসি টানা হলো, ভাগ্য স্বর্ণকারের পক্ষে গেল। ফাঁসি ঢিলে থেকে গেল এবং গলায় ঠিকমতো বসল না। স্বর্ণকার জীবিত বেঁচে গেল। এই দৃশ্য দেখে বাদশাহ কিছুক্ষণ ভেবে পড়লেন। তারপর হো হো করে হেসে বললেন, চলো, স্বর্ণকারকে ছেড়ে দাও। আমার উদ্দেশ্য শুধু ফাঁসি দেওয়া ছিল। জরুরি নয় যে এটা স্বর্ণকারই হবে যার গলায় এই ফাঁসি ঠিক বসবে, তাকেই ফাঁসি দেওয়া হবে। পুরো শহরে ঘোষণা হয়ে গেল। লোকে অবাক হয়ে গেল, কিন্তু হুকুম বাদশার ছিল। মাথা নত করতে হলো। সৈন্যরা চারদিকে বেরিয়ে পড়ল। প্রত্যেকের গলা পরীক্ষা করল। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা ছিল যে পুরো শহরে কারো গলা মোটা ছিল না। প্রত্যেকের গলা চিকন ছিল। অনেক দিন চেষ্টা করেও কোনো উপযুক্ত পাওয়া গেল না। কিছুদিন পর খবর পৌঁছালো যে ফলা এলাকায় একজন মালি আছে যে হৃষ্টপুষ্ট এবং শক্তিশালী দেহের মালিক। তার গলাও বড়। বাদশার হুকুমে তাকে তৎক্ষণাৎ দরবারে ডাকা হলো। যখন সৈন্যরা সেই মালিকে আনল, তখন বাদশাহ অবাক হয়ে দেখলেন সে আর কেউ নয়, দুর্ভাগ্যবান জামাল। বাদশাহ ঠান্ডা স্বরে বললেন, চলো, এখন একেই ফাঁসি দাও। জামালের হুঁশ উড়ে গেল। সে কাঁপা গলায় বলল, বাদশাহ সালামত, আমি কি অপরাধ করেছি? আমার দোষ কি? বাদশাহ হেসে বললেন, দোষ? কোনো দোষ নেই, কিন্তু এটা আমার হুকুম, এবং যে এই শহরে থাকে তাকে আমার হুকুম মানতে হয়। জামাল অনেক চিৎকার করল, ফরিয়াদ করল, প্রতিটি যুক্তি পেশ করল, কিন্তু বাদশাহর ফয়সালা অটল ছিল। তিনি বললেন, যদি আজ আমি ডাকুদের ন্যায় বিচার না দিই তাহলে আমি কিসের বাদশাহ? অবশেষে জামালকে ফাঁসির তক্তায় দাঁড় করানো হলো। ভিড় নিঃশ্বাস বন্ধ করে রাখল। জল্লাদ রশি টানল এবং এভাবে জামালের জীবনের বাতি নিভে গেল। চারদিক থেকে নারা গুঞ্জন উঠল, বাদশাহ সালামত জিন্দাবাব। ডাকুরা খুশিতে নাচছিল এবং বাদশাহ হেসে তার সিংহাসনে বসে গেলেন। কিছু সময় পর সামাল আবার শহর নাপুরসানে এলো। মনে শুধু একটা ইচ্ছা ছিল যে তার বন্ধু জামালের খবর জানা। সে গলি গলি তাকে খুঁজতে লাগল, প্রতিটি জায়গায় তল্লাশি করল, কিন্তু জামাল কোথাও পাওয়া গেল না। অবশেষে সাহস করে বাদশাহর দরবার পর্যন্ত পৌঁছাল। সে দরবারের বাইরে দাঁড়ানো লোকদের কাছে জিজ্ঞেস করল, জনাব, আমার একটা বন্ধু আছে, তার নাম জামাল। এখানে কাজ করত, কিন্তু এখন কোথাও হারিয়ে গেছে। আমাকে তাকে খুঁজতে সাহায্য চাই। লোকে একে অপরের দিকে তাকালো, তারপর ধীরে বলল, পাগল লোক, জামাল তো অনেক আগেই ফাঁসিতে ঝুলানো হয়ে গেছে। যদি বাদশাহ জেনে ফেলেন যে তুমি তার বন্ধু, তাহলে তুমিও বাঁচবে না। এটা শুনে সামালের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করল, কিন্তু আমার বন্ধুর দোষ কি ছিল? একজন হেসে উত্তর দিল, দোষ? তোর বন্ধু বেচারা ডাকুকে মেরে ফেলেছিল, তাই বাদশাহ ন্যায় বিচার করলেন এবং তাকে ফাঁসি দিলেন। এটা শুনে সামালের মনে হাহাকার উঠল। চোখে অশ্রু নিয়ে সে শহর থেকে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের ওপারে ফিরে নিজের গ্রামে পৌঁছে গেল। যখন সে লোকদের এই কাহিনী শোনাল তো সবাই অবাক হয়ে গেল, কিন্তু শেষে সবাই একই কথা বলল, ভুল জামালের ছিল, সেখানে গেলই বা কেন? এবং যদি গিয়েই থাকে তাহলে ডাকুকে কেন মারল? তাই জামাল বেচারা মরেও গেল এবং অপরাধীও ঠাওরাল। এই কথার স্পষ্টীকরণ কে করবে যে অপরাধী কে ছিল এবং শাস্তি কাকে মিলল?
এই গল্প বাইরে থেকে কেবল একটা মজার গল্প মনে হতে পারে, কিন্তু এর ভিতরে ন্যায় বিচারের ব্যবস্থা সম্পর্কে একটা অত্যন্ত গভীর শিক্ষা লুকিয়ে আছে। আজকের যুগে প্রতিটি আদালত, প্রতিটি প্রতিষ্ঠান এবং প্রতিটি ন্যায় বিচারকারী ঠিক এই ধরনের আচরণই প্রদর্শন করছে, যা শহর নাপুরশানে দেখানো হয়েছে। হয়তো যদি এই গল্প 100 বছর আগে লোকদের শোনানো হতো, তাহলে তারা হাসত এবং এটাকে কেবল একটা উপকথা মনে করত। কিন্তু আজ এটা হাসির নয়, বরং দুঃখ এবং বাস্তবতার আয়না। কারণ আজ অন্যায় সাধারণ হয়ে গেছে। আদালতগুলো অধিকার থেকে দূরে, আর শাসকরা অত্যাচারকে ন্যায় বিচারের নাম দিয়ে তাদের ভয়শালা কার্যকর করেন। প্রিয় দেশে খুনি আজাদ ঘুরে বেড়ায়, আর নিহত এবং তার পরিবার বছরের পর বছর আদালতে অপমানিত হয়ে থাকে। এমনকি তারা ন্যায় বিচারের আশা ছেড়ে দিয়ে আপোষ মেনে নেয়। এই অন্যায়ের বড় দায়ী জনগণ নিজেই। যদি জনগণ সৎ এবং আল্লাভীরু নেতৃত্ব বেছে নিত, তাহলে কখনো এমন অত্যাচার হতো না। ইতিহাস তুলে দেখুন, খুলাফায়ে রাশিদিনের যুগ পড়ুন, যেখানে শাসকরা আল্লাহর ভয়ে কাঁপতেন এবং জনগণের হকের ব্যাপারে কখনো অন্যায় করতেন না। কিন্তু আজ জনগণের অজ্ঞতা এই যে তারা সবসময় ক্ষমতাধর, দুর্নীতিগ্রস্ত এবং লোভী লোকদেরই নিজের নেতা বানায়, যারা পরে সেই জনগণের জন্যই জীবন সংকীর্ণ করে দেয়। তৃতীয় গুরুত্বপূর্ণ কথা এই যে আমাদের সবসময় নিজের বৃদ্ধদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তার উপর আমল করা উচিত। যখন তারা কোনো জিনিস থেকে নিষেধ করেন, তখন তার পিছনে অবশ্যই কোনো কারণ থাকে, কারণ তারা অভিজ্ঞতার সমুদ্র পেরিয়ে এসেছেন। যদি আমরা তাদের পরামর্শ উপেক্ষা করি, তাহলে পরিণতি ঠিক সেই রকমই হতে পারে যা জামালের সাথে হয়েছে। বৃদ্ধদের কথা প্রত্যাখ্যান করা আমাদের সমস্যায় ফেলতে পারে, আর তাদের উপর আমল করা সাফল্যের দরজা খুলতে পারে। মনে রাখবেন, যা জ্ঞান এবং শক্তি থেকে পাওয়া যায় না, তা অভিজ্ঞতা থেকে পাওয়া যায়, এবং এই অভিজ্ঞতা বৃদ্ধদের কাছে থাকে। তাই সব সময় তাদের পিছনে চলুন এবং তাদের কথা মানুন। আমার আশা যে আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখেছেন। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ঘন্টার বোতাম টিপুন, যাতে আপনারা এমন আরও শিক্ষণীয় এবং পুরনো গল্প পেতে থাকেন। বর্তমান ব্যবস্থা সম্পর্কে নিজের মতামত কমেন্টে অবশ্যই লিখুন এবং এই ভিডিও লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।